আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে যে ভেক্টর বিভাজনের প্রয়োগ। তো ঠেলা অপেক্ষা কি করা সহজ? টানা সহজ। ভেক্টর বিভাজনের নীতি প্রয়োগ করে ব্যাখ্যা করা যায় যে যে কোনো বস্তু ঠেলা অপেক্ষা কি করা সহজ? টানা সহজ। তাহলে দেখি, মনে করি একটি ব্লককে আনুভূমিকের সাথে ভূমির সাথে থিটা কোণ এফ বলে টানা হচ্ছে, এফ বলে এদিকে টানা হচ্ছে। এক্ষেত্রে বলের আনুভূমিক উপাংশ এফ কস থিটা বলকে গতিশীল করবে। মানে এই যে এফ কস থিটা আনুভূমিকের সাথে এটা কি করবে? এই যে এফ কস থিটা এটা কি করবে? বলকে গতিশীল করবে। এবং এফ সাইন থিটা উল্লম্ব অংশ এফ উপরের দিকে ক্রিয়া করে ব্লকটিকে কি করবে? হালকা করবে। এটা কি করবে? ব্লকটিকে একটু ওজন কমাবে। এজন্য ব্লক ও পথের সংঘর্ষ বল কি হবে? দুর্বল হবে। ব্লকটি এফ বলে থিটা কোণে ঠেলতে থাকলে বিপরীত ঘটনা ঘটবে এবং ঘর্ষণ বল সবল হয়ে গতিতে বাধার সৃষ্টি করবে, ফলে ব্লকটি টানা সহজ হবে। এজন্য কি করা সহজ? টানা সহজ। এবার লন রোলার যদি আমরা কি করি, একটি বস্তু যখন কোনো পৃষ্ঠের উপর গতিশীল হয় তখন বস্তু পৃষ্ঠের মধ্যে একটা ঘর্ষণ বল থাকে, অবশ্যই থাকে, ঘটে। এই ঘর্ষণ সর্বদা গতির কি সে বিরুদ্ধে কাজ করে, যা বস্তুর ওজনের কি সমানুপাতিক। এখন ভেক্টর বিভাজন নীতি প্রয়োগ করার ফলে প্রমাণ করা যায় যে রোলারকে ঠেলার চেয়ে কি করা সহজ? টানা সহজ। তো মনে করি একটি রোলারের ওজন কি? ডাব্লিউ। আচ্ছা, রোলারের ওজন ডাব্লিউ, রোলারটিকে বলে আনুভূমিক রেখার সাথে থিটা কোণে ঠেলা হচ্ছে, যেহেতু ঠেলতেছি। তো বলটি আনুভূমিক এবং উল্লম্ব উপাংশ যথাক্রমে এফ কস থিটা এবং এফ কি? সাইন থিটা ঠেলা হচ্ছে। তো এফ কি? সাইন থিটা, কস থিটা এবং কস থিটা, এফ কস থিটা এবং এফ সাইন থিটা। এফ কস থিটা রোলারের গতি সৃষ্টি করে এবং এফ সাইন থিটা গতির দিকে লম্বভাবে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে এটা। ফলে রোলারটির কার্যকর ওজন কি হবে? ডাব্লিউ প্লাস কি? এফ সাইন থিটা। এটা এফ সাইন থিটা, এটা কস থিটা, এটা কি? সাইন থিটা। এখন পরবর্তী অংশে আবার কি ধরি, রোলারটিকে বলে আনুভূমিক সাথে সেটা কোণে টানা হচ্ছে, যেটা আমরা চিত্রে দেখছি। যে তাহলে আমরা কি হবে? এফ কস থিটা এফ কি? সাইন থিটা, এফ সাইন থিটা উপাংশ গতির দিকের সাথে লম্বভাবে খাড়া উপরের দিকে এবং ক্রিয়াশীল হবে এবং রোলারটির কার্যকর ওজন হবে ডাব্লিউ মাইনাস এফ কি? সাইন থিটা এবং ঘাত বল ন্যূনতম হবে। সুতরাং রোলারটি কি হবে? টানার সময় এর গতিকে বাধা সৃষ্টিকারী ঘর্ষণ বল সর্বনিম্ন হয়, অর্থাৎ রোলারকে কি করা যায়? ঠেলা অপেক্ষা টানা সহজ হয়। কারণ টানতে গেলে আমার ওজন কমতেছে, ঘর্ষণ বলও চলে যাচ্ছে, কিন্তু যখন ঠেলবো তখন উল্টে কি হবে? আমাদের ঘর্ষণ বল বাড়বে, ওজন কি হবে? ওজনও বাড়বে। ওজন এদিকে কি হবে? বাড়বে। ধাক্কা খেলে ওর তো ওজন আছে, ঠেলারও ওজন আছে, সব বাড়বে। যখন টান দিব তখন কি হবে? কমবে। তাহলে কার্যকর ওজন কি? এফ সাইন থিটা, এটা হবে এফ সাইন থিটা। ভুল লিখছি। এরপরে বলছে উপাংশে বিশ্লেষিত আকার প্রদত্ত ভেক্টরের যোগ ও বিয়োগ। যোগ ও বিয়োগের ক্ষেত্রে কতগুলো ভেক্টর উপাংশে বিশ্লেষিত আকার দেওয়া থাকলে এদের গাণিতিকভাবে যোগ ও বিয়োগ করা যায়। আচ্ছা, কিভাবে করা যায়? দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের যোগ করা যায় গাণিতিকভাবে, কোনো সমস্যা নেই। আই যে একক ভেক্টর আছে আই জে কে, এগুলাকে বের করে দিলে যেগুলা a1 গুলা, a1 b1, a2 b2, a3 কি? b3। তো দুটি ভেক্টরের যোগফল তো পারবোই, যে এক্স তম উপাংশের যোগফল এক্স তম উপাংশের যোগফল আই, ওয়াই তম উপাংশের যোগফল জে, আর কে তম উপাংশের গুণফল কে। এ ভেক্টর থেকে বি ভেক্টর সমান নয়, ভেক্টর বিয়োগ করতে গেলে কি হবে? যেটা হবে এটা মাইনাস করতে হবে। a1 থেকে b1 কি? মাইনাস, এবার বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে। তারপর ভেক্টর গুণন সংখ্যক সম্পর্কিত, যে ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর সমান একই হয়, সেক্ষেত্রে এ ডট বি ভেক্টর কি? এ বি কস থিটা, এটা প্রমাণ করলো আর কি। তো ডট গুণন কি? বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন কি? বিনিময় সূত্র মানে না। কারণ আমরা যখন এ ভেক্টর থেকে বি ভেক্টরে যাব, বি থেকে এতে হয় না, সেক্ষেত্রে কি দিতে হবে? মাইনাস দিতে হবে, তখন বি থেকে এ ভেক্টর হবে।
বন্টন যেটা বন্টন সূত্র সেটা ক্রস গুণনের ক্ষেত্রে বন্টন সূত্র হলো, এটা বন্টন সূত্র দিছে ক্রস গুণনের ক্ষেত্রে ক্রস গুণন বন্টন সূত্র মানে, কারণ এর সাথে বি দিয়ে যোগ আবার এর থেকে সি, যে এ বি ভেক্টর যোগ এ ভেক্টর ক্রস সি ভেক্টর, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভেক্টর গুণ সম্পর্কিত বিশেষ ক্ষেত্র বলছে। বিশেষ ক্ষেত্রে কি বলছে? দুটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় এ ভেক্টর বি ভেক্টর হলে কি হবে? sin 0 মান 0 হবে। দুটি ভেক্টরকে অন্তর্ভুক্ত কোণ কি 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয়ের গুণফল কি হবে? 0। যদি দুটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণ কি হবে? 0 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দ্বয়ের গুণফল 0 হবে। আবার ভেক্টর দ্বয়ের গুণফল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি সমান্তরাল হবে। 0 হলে ভেক্টর দ্বয় কি হবে? পরস্পর সমান্তরাল হবে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হবে? ভেক্টর দ্বয় পরস্পর লম্বা হবে। তাহলে কি, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান এখানে যদি sin 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে হবে লম্ব, আর sin যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে? সমান্তরাল হবে। তো এই এ ক্রস বি এর মান বের করে এটি দুইটা ডট গুণন করব, এরপরে এর পাশে পাঠিয়ে দিলে আমরা সাইন ইনভার্স করলে আমরা ডিগ্রির মান পেয়ে যাব। 180 করলে একই অবস্থা, আর দুটি ভেক্টর একই হলে এদের ক্রস গুণ ফল 0 হয়, অর্থাৎ এই দুইটা যদি সেম হয় এদের ক্রস কি হয়? 0 হয়। তাহলে কি মনে রাখবো? 0 ডিগ্রি হলে এদের গুণফল 0, মানে সমান্তরাল হবে। 90 ডিগ্রি হলে পরস্পর কি লম্ব হবে। আর যদি দুইটা একই হয় সেক্ষেত্রে ক্রস গুণফল কি হবে? 0 হবে। এখানেও 0 হবে গুণফল, কিন্তু একটা সমান্তরাল আবার আরেক ক্ষেত্রে একই হলে, মানে একই হলে। আর এ ভেক্টর ও বি ভেক্টর কি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, কিসের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে এই দুইটা ক্রস গুণ করলে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল মান নির্দেশ করবে। এটা তো সহজ। তো এখন কি বলছে যে স্কেলার ত্রিগুণনটা দেখি যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর ত্রয়ের স্কেলার ত্রিগুণন একটি কি স্কেলার সংখ্যা নির্দেশ করে। এই ধরনের গুণফলকে নিম্নরূপে প্রকাশ করা যায়, যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অথবা বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, অথবা সি ভেক্টর ডট এ ভেক্টর গুণ বি ভেক্টর। আচ্ছা, স্কেলার ত্রিগুণনে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায়, সমস্যা নেই। তিনটি ভেক্টর যদি সমান্তরাল তিনটি বাহু নির্দেশ করে তাহলে তিনটি স্কেলার গুণফল উক্ত সামান্তরিক আয়তন নির্দেশ করবে। সামান্তরিক হবে। তো সমান্তরকের বি ও সি ভেক্টর দ্বয় সমান্তরকে দুটি বাহু নির্দেশ করলে তো এর ক্ষেত্রফল কি হবে? বি ক্রস সি, বি সি সাইন থিটা। আর যদি উচ্চতা থাকে উচ্চতা দিয়ে দিব, আয়তন চলে আসবে। সামান্তরিক এইচ হলে আয়তন হবে এইচ, আয়তন ইন্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি? বি ক্রস সি অথবা বি সি সাইন কি থিটা। এখানে আর কিছু বললো যে এইচ সমান সমান এ কজ আলফা হবে যখন এইচ ও ইটা এর মধ্যবর্তী কোণ আলফা হবে। এগুলো আপাতত আমরা পড়ে নিব, যা বুঝবো, সমস্যা নেই। আর এটা তো ক্রস গুণন করব, ক্রস গুণন করে এটা যদি আমরা যদি তিনটি ভেক্টর যথাক্রমে দেওয়া আছে তাহলে এদের কি করব? প্রথমে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর, তো বি ক্রস সিটা করব, এটা আসছে, এরপরে এ ডট করব, মানে এই এটার সাথে এটা ডট গুণন করবে পুরাটার। ডট গুণনের ক্ষেত্রে কি জানি, এটার সাথে প্রথমটা প্লাস এ2 এর সাথে দ্বিতীয়টা প্লাস এ3 এর সাথে তৃতীয়টা, এটাতে আমরা পড়ছি, প্রমাণও করেছি। এখন a1 a2 a3, তারপরে এটাকে আবার লেখা যায় a1 a2 a3 b1 b2 b3 c1 c2 কি c3। এখানে কি বলছে যে বিশেষ ক্ষেত্র এক ভেক্টর ত্রয় একতুলীয় হলে এদের স্কেলার গুণফল 0 হবে, অর্থাৎ একতুলীয় মানে সব তিনটে যদি এক তলেই থাকে সেক্ষেত্রে 0 হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, যদি এক তলেই থাকে তাহলে তো 0ই হবে। আর এখানে মনে রাখতে বলছে যে যদি তিনটা ভেক্টর ত্রয়ের যে কোনো একটি দিক পরিবর্তী
পরিবর্তিত হয় অথবা যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ স্থূল হয়, কি হয় দিক পরিবর্তন অথবা কি একটি স্থূল হয়, তাহলে আয়তন কি হবে ঋণাত্মক হবে। এই যে আয়তন কি হয়েছে ঋণাত্মক হবে। দিক পরিবর্তন অথবা কি হবে 180 বেশি স্থূল কোণ হয়, সেক্ষেত্রে এটা কি হবে ঋণাত্মক হবে। এখন ভেক্টর ত্রিগুণনের কথা বলছে, তখন পড়ছে স্কেলার ত্রিগুণন, এখন পড়বে ভেক্টর ত্রিগুণন। তিনটা ভেক্টর তাই গুণন একটি ভেক্টর, এই তিনটা কি একটি ভেক্টর যা নিম্নরূপে নির্ধারিত। এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিখছে যে আমরা তো প্রমাণ করছে কিভাবে এটা লিখছে, আমরা এটা লেখার জন্য প্রমাণ করছে। প্রথমে তিনটা ভেক্টর নিলাম, আচ্ছা তিনটা ভেক্টর নিলাম, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সমান লিখলাম, এরগুলা লিখলাম a1 a2 a3, আর বি আর সি এরটা এভাবে লিখলাম i j k b1 b2 b3 c1 c2 c3। তো এটার বের করলাম, ক্রস বের করলাম, তাহলে a ক্রস a b c করলাম। এখন এটার ক্ষেত্রে সেম i j k a1 a2 a3, আর এই তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা লিখলাম। এরপরে আমরা যা যেভাবে নির্ণয় করার তা নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা কি দেখতেছি, a ডট সি ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু সি ভেক্টর, এখান থেকে আমরা এটা পাইতেছি। যদি এভাবে আমরা বসাই, এরপরে 1 আর 2 হতে কি পাইছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান এ ভেক্টর ডট সি ভেক্টর ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু সি ভেক্টর, এটা আমরা পাইলাম। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে।